আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বার্নৌলির উপপাদ্য বিবৃতি ও প্রমাণ করো। বার্নৌলির উপপাদ্যটা কি আমরা আগে সেটা দেখি। বার্নৌলির উপপাদ্য হচ্ছে যদি একটি দ্বাররেখ গতিতে প্রবাহিত কোন তরলের যে কোনো বিন্দুতে তার চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং বেগ শীর্ষের যোগফল কি একটা ধ্রুব রাশি হবে। তাহলে এটা হচ্ছে বার্নৌলির উপপাদ্যের বিবৃতিটা। আর এটা কি আমরা সেটা পরে দেখবো। চাপ শীর্ষটা কি, বেগ শীর্ষ কি, আর উচ্চতা শীর্ষ কি, এগুলার যোগফল হচ্ছে কি একটা ধ্রুব রাশি। এটা আমরা যখন এটা প্রমাণ করব তখন লাস্টে দেখতে পারবে এই চাপ শীর্ষ, বেগ শীর্ষ আর উচ্চতা শীর্ষটা কি এবং তাদের যোগফলটা কি একটা ধ্রুব রাশি হয়েছে কিনা। তাহলে আমরা প্রথম তাদের বিবৃতিটা লিখি। তাহলে দেখো, ধাররেখ গতিতে প্রবাহিত কোন তরলের যে কোনো বিন্দুতে চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং বেগ শীর্ষের যোগফল, বেগ শীর্ষের যোগফল একটি ধ্রুব রাশি। এটাই হচ্ছে বার্নৌলির উপপাদ্য। এখন দেখো আমরা এটার প্রমাণটা করব। দেখো, আমরা এটা একটা প্রবাহী নল বিবেচনা করেছি। অসম প্রস্থচ্ছেদে একটা প্রবাহী নল হচ্ছে এখানে এ বি। অসম প্রস্থচ্ছেদ কেন? দেখো এখানে এদের প্রস্থচ্ছেদটা যা বা এর ক্ষেত্রফলটা যা বা এটা নলটাই দেখো এই দিক থেকে এটা আস্তে আস্তে এদিকে গিয়ে কি সরু হয়ে গেছে। তাহলে এটা কি সব ক্ষেত্রে কি সেটা কি সমান আছে? না, এই পাশটা কি একটু মোটা আর এই পাশটা কি একটু চিকন। তাহলে তাদের এই ক্ষেত্রে আমরা এই প্রান্তের ক্ষেত্রে ধরে নিলাম যে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আলফা 1, আর এই ক্ষেত্রে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আলফা 2। এই ক্ষেত্রে তার চাপ হচ্ছে P1 আর এই ক্ষেত্রে চাপ হচ্ছে P2। বেগ হচ্ছে B1, বেগ হচ্ছে B2। সব একটা এই পাশে একরকম আর এই পাশে কি অন্যরকম, দুই ক্ষেত্রে ভিন্ন। দেখো এই পাশটা একটু মোটা, তাহলে এই ক্ষেত্রে সে যে বেগে তরলটা প্রবাহিত হতে পারবে এইদিকে কি সেই বেগে পারবে। এই জন্য এখানে কি বললাম, এখানে হচ্ছে বেগ হচ্ছে B1 আর এখানে বেগ হচ্ছে কি B2। এখানে উচ্চতা হচ্ছে H1 আর এখানে উচ্চতা হচ্ছে H2। এখন দেখো, যদি আমাদের বেগ কম হলে কি বেগ বেশি হবে, এটা মনে রাখবে। এটা কিন্তু আমরা সকলেই বুঝতে পারি। যেখানে চাপটা বেশি থাকবে সেখানে কি আমাদের বেগটা কি কম লাগবে, আর যেখানে বেগটা বেশি লাগবে সেখানে আমাদের চাপটা কি কম লাগবে। তাহলে এখন আমরা এই চিত্রের বর্ণনাটা শুরুতে লিখবো। তাহলে আমরা এখানে কি বললাম যে এ বি হচ্ছে একটা অসম প্রস্থচ্ছেদের নল। তাহলে বলতে পারি যে ধরি এ বি অসম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি প্রবাহী নল যার মধ্য দিয়ে আদর্শ অসংনম্য প্রবাহ কি প্রবাহিত হচ্ছে। এখন কথা হচ্ছে অসংনম্য কি। অসংনম্য কথাটার মানে কি? অসংনম্য হচ্ছে যে তরলের সর্বত্র তার ঘনত্ব কি একই থাকবে, মানে এখানে তার ঘনত্ব যা থাকবে এইখানে তার ঘনত্ব থাকবে, এখানে তার ঘনত্বটা কি একই থাকবে। দেখো তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, চাপ, বেগ সবই কিছু কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের ঘনত্বটা কি একই থাকবে। তাহলে যে তরলের ঘনত্বটা সর্বত্র একই থাকে তাকে বলে অসংনম্য প্রবাহ। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে বলতে পারি কি যার মধ্য দিয়ে আদর্শ অসংনম্য প্রবাহী ধাররেখ প্রবাহে
প্রবাহিত হচ্ছে। তার মানে এর মধ্যে দিয়ে যে তরলটা প্রবাহিত হচ্ছে সেটা কি একটা অসংযম্য প্রবাহী দ্বাররেখা প্রবাহে প্রবাহিত হচ্ছে। অসংযম্য কথাটার মানে হচ্ছে তার সর্বত্র কি তার ঘনত্বটা একই থাকবে। এটা মনে রাখবে যে তার ঘনত্ব কি সমান থাকবে। তার মানে এই ক্ষেত্রে ঘনত্বকে আমরা রো ধরলে এই ক্ষেত্রে তার ঘনত্বটা কি রোই থাকবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে মনে করি, এখানে আমরা যা লিখছি আমরা এগুলো এখন লিখবো, যে মনে করি এ ও বি প্রান্তের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যথাক্রমে আলফা 1 ও আলফা 2 এবং এ ও বি প্রান্তে বেগ ও চাপ যথাক্রমে এ প্রান্তের জন্য বেগ কত v1 আর চাপ কত p1, আর বি প্রান্তের জন্য v2 p2। তাহলে এ প্রান্ত দিয়ে যদি এখন আমরা কি করবো, এ প্রান্ত দিয়ে যদি কোনো সময় একটা বি আয়তনের তরল প্রবাহিত হয় তাহলে সেই একই প্রবাহের তরলটাই কি এই বি প্রান্ত দিয়ে নির্গত হবে। মানে এদিক দিয়ে যদি বি আয়তনের একটা তরল প্রবাহিত হয় তাহলে সেই তরলটা কি এই বি প্রান্ত দিয়ে কি নির্গত হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে এ প্রান্ত দিয়ে কোনো সময়ে বি আয়তনে তরল প্রবেশ করে এবং একই সময়ে একই আয়তনের তরল বি প্রান্ত দিয়ে নির্গত হয়। তাহলে দেখো এই প্রান্ত দিয়ে যে কোনো একটা সময়ের কথা হিসেব করলাম, যে এই প্রান্ত দিয়ে কোনো সময় যদি একটা বি আয়তনের তরল প্রবাহিত হয় ওই একই সময়ে কি এই বি প্রান্ত দিয়ে ওই একই পরিমাণে তরল কি প্রবাহিত হবে। তাহলে এখন আমরা কি বের করব, আমরা এখন এ প্রান্তের জন্য প্রযুক্ত বল নির্ণয় করব, যে এই প্রান্তের তরল পদার্থের কর্তৃক প্রযুক্ত বল কি হয়। তাহলে দেখো এই প্রান্তে তরল বা তরলের না, এখানে তরল লিখবে, এ প্রান্তে তরল পদার্থ কর্তৃক প্রযুক্ত বল। তাহলে দেখো তো প্রযুক্ত বল কি হবে, আমরা সকলে তো এই সূত্রটা জানতাম যে P ইকুয়াল টু কি হয় F বাই A হয়। তাহলে F ইকুয়াল টু কি হবে, F ইকুয়াল টু হবে কি P A হবে। এ হচ্ছে বল ইকুয়াল টু কি P A। তাহলে P হচ্ছে কি এখানে চাপ, আর এই হচ্ছে কি এখানে ক্ষেত্রফল। তাহলে আমরা এই চিত্রের ক্ষেত্রে আমাদের চাপ কত P1 এ প্রান্তে, তাহলে হবে P1 আর ক্ষেত্রফলটা কি এই ক্ষেত্রে আলফা 1, এই হচ্ছে আলফা 1। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এই প্রান্তের ক্ষেত্রে প্রযুক্ত বল পেয়েছি। তাহলে আমরা কি বললাম যে যে কোনো সময়ে যদি বি আয়তনে তরল প্রবাহিত হয় তাহলে আমরা ধরে নিলাম যে টি সময়ে বি আয়তনে তরল প্রবাহিত হচ্ছে। তাহলে টি সময়ে তরল পদার্থ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কি হবে আমরা সেটা বের করব। অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কিভাবে বের করে আমরা সকলে জানি যে F ইকুয়াল টু বিটি, এই সূত্রটা আমরা সকলেই জানি। তাহলে দেখো এ প্রান্তের জন্য আমাদের বেগ কত v1, তাহলে কি হবে v1 আর সময় কত বললাম আমরা t। তাহলে এ প্রান্তে তরল পদার্থ কর্তৃক প্রযুক্ত বল পেয়েছি আর টি সময় তরল পদার্থ কর্তৃক কি আমরা অতিক্রান্ত দূরত্ব পেয়েছি। তাহলে এখন আমরা তরল পদার্থ কর্তৃক কৃত কাজটা বের করব, তরল পদার্থ কর্তৃক কৃত কাজ। কারণ আমাদের কি বলছে চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষ আর কি বেগ শীর্ষ নির্ণয় করতে। তাহলে আমাদের এইগুলা নির্ণয় করতে হলে আমরা এখানে কি তিনটা রাশির যোগফল করতে হবে। একটা হচ্ছে কি
চাপ শক্তি, একটা হচ্ছে স্থিতি শক্তি বা বিভব শক্তি, আর একটা হচ্ছে কি গতি শক্তি। তাহলে আমরা সকলেই তো জানি গতি শক্তি কি, হাফ এম বি স্কোয়ার, বিভব শক্তি কি mgh। তাহলে আমাদেরকে এই চাপ শীর্ষটা বা মানে চাপ শক্তিটা কি নির্ণয় করতে হবে। তাহলে কি এই তিনটা আমরা যোগ করব, যোগ করে আমরা এটাকে যদি সলভ করতে থাকি তাহলে আমরা দেখব চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষ আর কি বেগ শীর্ষটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের সেই চাপ শীর্ষ বা চাপ শক্তিটা নির্ণয় করার জন্যই কিন্তু আমাদের এই কাজগুলো করতে হচ্ছে। তাহলে দেখো আমরা চাপ শক্তি কিভাবে নির্ণয় করব। চাপ শক্তি হচ্ছে W/m, এটা হচ্ছে চাপ শক্তির সূত্র। P ইকুয়াল টু কি W/m। তাহলে W হচ্ছে কি এখানে কৃত কাজ, তাহলে আমাদের কি কৃত কাজ লাগবে। তাহলে কৃত কাজ আমরা কিভাবে পাবো, কৃত কাজ পেতে হলে কি আমাদের এখানে অতিক্রান্ত দূরত্ব আর কি বল রাখবে, প্রযুক্ত বল, এজন্য আমরা এগুলা বের করেছি। তাহলে এগুলা যেহেতু পাইছি তাহলে এখন আমরা কি কৃত কাজ বের করব। তাহলে দেখো তরল পদার্থ দ্বারা কৃত কাজ, কৃত কাজ আমরা এক প্রান্তেরটা যদি বের করতে পারি তাহলে আমরা আরেক প্রান্তেরটা কি এটার অনুরূপ দিয়ে কি বলে দিতে পারবো, কারণ এখানে শুধু B1 গুলো, P1 এগুলোর জায়গায় কি P2 V2 এগুলো লিখে দিব। তাহলে তরল পদার্থ দ্বারা কৃত কাজ, কৃত কাজ কি হবে, আমরা সকলে এই সূত্রটাও জানি যে W ইকুয়াল টু কি হয় F S হয়, W ইকুয়াল টু F S। F টা কি এখানে বল, তাহলে দেখো তো আমরা বল কি পেয়েছি, বল পাইছি আমরা P1 আলফা 1, তাহলে কি হবে F এর পরিবর্তে হবে P1 আলফা 1। আর S টা কি, S হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, তাহলে S আমরা কি পেয়েছি B1 T, তাহলে তাদের কি গুণফলই হবে কি কৃত কাজ। তাহলে এখানে আমরা দেখতে পারি কি প্রযুক্ত বলটা হচ্ছে কি পেয়েছি আমরা P1 আলফা 1, এই হচ্ছে F এর মান, আর হচ্ছে কি S, S হচ্ছে B1 T, এই হচ্ছে B1 T। আমরা এতটুকু পেয়ে গেছি। তাহলে এখন দেখো এই হচ্ছে P1 আর এই আলফা 1 B1 T, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এর পরিবর্তে আমরা লিখতে পারি B, এর পরিবর্তে আমরা লিখতে পারি কি B। দেখো আমরা B টা কিভাবে লিখতে পারি, এটা কি একক সময়ে, একক সময়ে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে তরল যে বেগে অতিক্রম করে তাই সে আর সম্পূর্ণ গুণফলটা বা তার অতিক্রান্ত করে সেটাই হচ্ছে কি তার আয়তন। ভালো মতো দেখো এই হচ্ছে একক সময়ে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে বা একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে তরল যে বেগে অতিক্রম করে সেটাই কি তার সম্পূর্ণ আয়তন। তাহলে এটা পুরোটা কি তার আয়তন। তাহলে আয়তনকে কি দ্বারা প্রকাশ করে, ভি দ্বারা প্রকাশ করে। তাহলে এ হচ্ছে বি। তাহলে এই আয়তন আর চাপের গুণফলটাই হচ্ছে কি কৃত কাজ। আশা করি বুঝতে পেরেছো কি বললাম, একক সময়ের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে তরল যে বেগে অতিক্রম করে সেটি হচ্ছে কি তার সম্পূর্ণ আয়তন। তাহলে এই আয়তনকে কি ভি দ্বারা প্রকাশ করে, তাহলে এই পুরোটা হচ্ছে কি তার আয়তন ভি। তাহলে এই আয়তন ভি আর হচ্ছে P1 চাপ, তাদের গুণফলটাই হচ্ছে কি এখানে কৃত কাজ। এই ভি আর এই ভিটা কিন্তু এক না, এটা হচ্ছে বেগ আর এটা হচ্ছে আয়তন, দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। এটা হচ্ছে বেগ আর এখানে ভি দ্বারা আয়তন বোঝাচ্ছে। তাহলে আয়তন আর চাপের গুণফল হচ্ছে কি কৃত কাজ। তাহলে এটা পরিবর্তে আমরা P1 B লিখতে পারি। তাহলে এই কাজটা পেয়েছি না আমরা কৃত কাজ, এই কৃত কাজটাই কি চাপ শক্তি হিসেবে জমা থাকে, এই কৃত কাজটাই কি তরলে চাপ শক্তি হিসেবে জমা থাকে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এই কাজ তরলে চাপ শক্তি হিসেবে জমা থাকে, জমা থাকে। আমাদের এত কাজ করার একটাই কারণ আমাদের লাগবে কি চাপ শক্তি বের করার। আমরা যেহেতু কৃত কাজ পেয়ে গেছি তাহলে এখন আমরা চাপ শক্তি বের করতে পারবো। তাহলে দেখো আমরা তরলের একক ভরের জন্য চাপ শক্তি বের করব। তরলের একক ভরের চাপ শক্তি। তাহলে এবার আমরা আরেকটা সূত্র দেখবো যে আমরা এই সূত্রটা জানি নাকি। কি বললাম, চাপ শক্তি হচ্ছে কি P E ইকুয়াল টু, এটা কি বোঝায় W/m, W/m।
ডব্লিউ হচ্ছে এখানে কি কৃত কাজ, আর এম হচ্ছে কি এখানে ভর। তাহলে এম সমান আবার আমরা একটা সূত্র জানি যে রো ইকুয়াল টু হচ্ছে কি এম বাই ভি। তাহলে এম ইকুয়াল টু হয় কি রো ভি। তাহলে এই ডব্লিউর পরিবর্তে কি আমরা কৃত কাজের যে মানটা পেয়েছি সেই মানটা লিখবো, আর এম এর পরিবর্তে কি লিখবো আমরা রো ভি লিখবো। তাহলে এই হচ্ছে আমরা কৃত কাজ পেয়েছিলাম P1 বি, আর এই হচ্ছে এম এর পরিবর্তে হবে কি রো ভি। তাহলে এই ভি আর এই ভি কাটা যায়, এই ভি আর এই ভি কাটা যায়, তাহলে কি থাকে P1 বাই রো। তাহলে দেখো এটা আমরা কাজ বের করছি এই প্রান্তের জন্য। তাহলে এখন আমরা কি বলতে পারি, এটা হচ্ছে একক ভরের জন্য। এখন যদি আমরা মনে করি যে এম ভরের যদি কোনো তরল যদি এই নলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে এখানে কি হবে এম দ্বারা শুধু এটাকে আমরা গুণ করে দিব। এটা তো আমরা একক ভরের জন্য দেখছি। এখন যদি দেখি আমরা এম ভরের জন্য, যদি কোনো সময়ে এ প্রান্ত দিয়ে এম ভরের তরল প্রবেশ করে, তবে তরলের মোট চাপ শক্তি তাহলে দেখো এটা হচ্ছে একক ভরের জন্য যদি এত হয়, তাহলে এম ভরের জন্য কি হবে, তার সাথে শুধু কি এমটা গুণ হবে, এম P1 বাই কি রো। তাহলে এই হচ্ছে আমরা কি পেলাম, চাপ শক্তি পেলাম। এখন আমাদের লাগবে কি গতিশক্তি আর স্থিতিশক্তি। স্থিতিশক্তি হচ্ছে কি বিভব শক্তি। তাহলে এখন আমরা ধরলাম যে এ প্রান্তে, দেখো আমরা এ প্রান্তের জন্য উচ্চতা ধরলাম H1 আর বি প্রান্তের জন্য উচ্চতা ধরেছি কি H2। তাহলে আমরা এখন এ প্রান্তের জন্য স্থিতিশক্তি বের করব, যে এ প্রান্তে H1 উচ্চতায় এম ভরের তরলের স্থিতি শক্তি। তাহলে স্থিতি শক্তি কি হবে এম জি H1, এই হচ্ছে তার স্থিতি শক্তি। আর হচ্ছে লাগবে কি আমাদের তাদের গতিশক্তি। তাহলে এ প্রান্তে এম ভরের তরলের গতিশক্তি তা গতিশক্তি কি দ্বারা প্রকাশ করে, গতিশক্তির সূত্র হচ্ছে কি হাফ এম বি স্কোয়ার। তাহলে আমাদের এই প্রান্তের জন্য কি ছিল B1 ছিল, তাহলে হচ্ছে হাফ এম বি স্কোয়ার। তাহলে এখন আমরা কি এই তিনটা যোগ করব, এই তিনটা যোগ করলে কি আমরা এই প্রান্তে তরলের মোট শক্তিটা পাবো, এই প্রান্তে তরলের মোট শক্তি। তাহলে আমরা এখন এটা বের করব যে এ প্রান্তে তরলের মোট শক্তি। তাহলে মোট শক্তি কি হবে, তিনটার যোগফল করব। তাহলে দেখো চাপ শক্তি কি ছিল এম P1 রো, প্লাস স্থিতি শক্তি ছিল কি এম জি H1, প্লাস গতিশক্তি হচ্ছে হাফ এম B1 স্কোয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। এখন আমরা তাহলে অনুরূপ ভাবে কি বি প্রান্তে তরলের কি মোট শক্তি বের করতে পারবো। তাহলে বি প্রান্তে তরলের মোট শক্তি কি হবে, P1 এর জায়গায় হবে কি P2, H1 এর পরিবর্তে হবে H2, আর B1 এর পরিবর্তে হবে কি B2। দেখো আমরা শুরুতেই কিন্তু বলেছিলাম যে অসংনম্য প্রবাহ, বললাম কি যে এর সর্বত্র কি তার ঘনত্ব একই থাকবে। দেখো ঘনত্ব কিন্তু রোই আছে, কোনোটার জন্য কিন্তু ঘনত্বের পরিবর্তন হয় নাই। তাহলে এখন আমরা বি প্রান্তেরটা বলতে পারি যে অনুরূপ ভাবে বি প্রান্তে তরলের মোট শক্তি। তাহলে বি প্রান্তে তরলের মোট শক্তি কি হবে এম P2 বাই রো প্লাস এম জি H2 প্লাস হাফ এম B2 স্কোয়ার। এটাকে দিব আমরা 2 নং
সমীকরণ। তাহলে আমরা শক্তির সংরক্ষণশীলতার সূত্র থেকে কি জানি, যে গতিশক্তি, আমরা যেই প্রান্তের জন্য গতিশক্তি বের করি কি তারা কি সর্বদা কি সমান থাকে। তাহলে আমরা এ প্রান্তের মোট শক্তি আর বি প্রান্তের মোট শক্তিটা কি আমাদের সমান থাকবে। আমরা শক্তির সংরক্ষণশীলতার সূত্র থেকে বলতে পারি, শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে কি বলতে পারি, এ প্রান্তের মোট শক্তি সমান কি বি প্রান্তের মোট শক্তি। এ প্রান্তের মোট শক্তি সমান হচ্ছে বি প্রান্তের মোট শক্তি। তাহলে আমরা এবার মানগুলো বসাবো। এ প্রান্তের মোট শক্তি আমরা কি পেয়েছি, এম পি ওয়ান রো প্লাস এম জি এইচ ওয়ান প্লাস হাফ এম বি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু, আর বি প্রান্তের জন্য পেয়েছি হাফ পি টু রো প্লাস এম জি এইচ টু প্লাস হাফ এম পি টু স্কোয়ার। তাহলে দেখো সকল জায়গায় কি এম আছে, তাহলে আমরা কি এম গুলা কাটতে পারি। তাহলে এম না থাকলে কি হয়, পি ওয়ান বাই রো প্লাস এখানে কি থাকে জি এইচ ওয়ান প্লাস হাফ ভি ওয়ান স্কোয়ার। মানে আমরা যদি উভয় পাশে এম দ্বারা ভাগ করি তাহলে এম এম কাটা যায়। তো এটাকে এইভাবে বলতে পারছি যে এম এম কি সকল পাশ থেকে কাটা যায়। আর এই পাশে থাকে কি পি টু রো প্লাস জি এইচ টু প্লাস হাফ ভি টু স্কোয়ার, এটা থাকে। তাহলে একটা জিনিস দেখো, এটা হচ্ছে কি আমরা এ প্রান্ত এবং বি প্রান্ত দুইটার জন্য কাজ করছি। পি ওয়ান রো পেয়েছি, এখানে কি পেয়েছি পি টু রো, জি এইচ ওয়ান জি এইচ টু, হাফ বি ওয়ান স্কোয়ার হাফ বি টু স্কোয়ার। তাহলে এইভাবে করে যদি আমরা এন সংখ্যকের জন্য করি, তাহলে কি যদি এন সংখ্যক ছেদ কল্পনা করি এর মধ্যে, তাহলে কি হবে, এটার জন্য পি এন, এটার জন্য জি এইচ এন, এইভাবে হবে না। তাহলে আমরা এটা পুরোটাকে একত্রে কি আমরা পি ওয়ান পি টু এইভাবে না লিখে এটাকে আমরা পি বাই রো আকারে লিখতে পারি। আবার জি এইচ ওয়ান জি এইচ টু জি এইচ থ্রি এইভাবে না লিখে আমরা কি লিখতে পারি, জি এইচ লিখতে পারি। সেম একইভাবে আমরা হাফ বি ওয়ান স্কোয়ার বি টু স্কোয়ার বি থ্রি এইভাবে না লিখে একেবারে আমরা হাফ বি স্কোয়ার লিখতে পারি। তাহলে কি এটা সমান কি লিখতে পারি, ধ্রুবক। এটা সমান লিখতে পারি কি ধ্রুবক। তো এটাকে দিলাম আমরা 3 নং সমীকরণ। এটাকেই বলে কি বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপ। এটাই হচ্ছে বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপ। তাহলে এটি বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপ। এটাকে চাইলে আমরা আরেকটুও করতে পারি। কিভাবে করতে পারি, এই সমীকরণটাকে যদি আমরা জি দ্বারা ভাগ করি, এই সমীকরণটাকে যদি আমরা জি দ্বারা ভাগ করি তাহলে কি হয়, এখানে পি, এখানে রোর সাথে কি হবে একটা জি আসবে, এখানে ছিল জি এইচ, এখানে কি একটা জি দ্বারা ভাগ হবে, এখানে ছিল বি স্কোয়ার আর এখানে কি হবে টু জি ইকুয়াল টু কি ধ্রুবক। এই সমীকরণটাকে আমরা জি দ্বারা ভাগ করলে এটা এরকম হয়। তাহলে এখানে কি থাকবে পি বাই রো জি থাকে, আর এখানে জি আর জি কাটা যায়, তাহলে থাকে কি এইচ, আর এখানে থেকে বি স্কোয়ার বাই টু জি ইকুয়াল টু হচ্ছে কি ধ্রুবক। আমরা শুরুতে কি বলেছিলাম যে বার্নৌলির উপপাদ্যটা কি, চাপ শীর্ষ উচ্চতা শীর্ষ আর বেগ শীর্ষের কি যোগফল একটি ধ্রুব রাশি। তাহলে দেখো এই যে এটাই হচ্ছে সেই চাপ শীর্ষ, এটা হচ্ছে উচ্চতা শীর্ষ আর এটা হচ্ছে বেগ শীর্ষ। তাহলে এই দেখো আমরা পাইছি চাপ শীর্ষ উচ্চতা শীর্ষ এবং বেগ শীর্ষের যোগফলকে একটা ধ্রুব রাশি। তাহলে আমরা এখানে বলে দিতে পারি এখানে কি পি বাই রো জি, এটা কি চাপ শীর্ষ, চাপ শীর্ষ, এখানে এসটা হচ্ছে কি উচ্চতা শীর্ষ, আর বি স্কোয়ার বাই টু জি এটা হচ্ছে বেগ শীর্ষ। এটাকেও কি বার্নৌলির উপপাদ্য বলে। এতটুকু অবধি করলেও হয়, এটা দিয়ে করলেও কি হয়
যদি বলে দেয় যে চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষ আর বেগ শীর্ষের গুণফল একটি ধ্রুব রাশি, তাহলে তোমরা এই এতটুকু অবধি করো। যদি বলে বার্নৌলির উপপাদ্য বিবৃতি করো, তাহলে তো এটাই করবে। আর সবচেয়ে ভালো হয় যদি এতটুকু অবধি করে দাও। এটাও বার্নৌলির উপপাদ্য, এটাকে যদি আমরা জি দ্বারা ভাগ করি তাহলে কি আমরা এই সমীকরণটা পাই। তাহলে এই দুইটাই হচ্ছে কি বার্নৌলির উপপাদ্য। আশা করি আজকের প্রশ্নটি সকলেই বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।